ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা আমাদের এডুকেশন চ্যানেল শতবিশা এডুকেশনে পলিটির সেট টু কোয়েশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এই কোয়েশ্চেন সেটগুলি মূলত পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2023, ডাব্লিউপিপি এসআই এক্সাম এবং কনস্টেবল এক্সাম 2024, কেপি কনস্টেবল এক্সাম 2024 এবং পিএসসি মিসলেনিয়াস এক্সাম 2024 জন্য তৈরি। আমরা এই সিরিজে মোট 500টি প্রশ্ন আলোচনা করব। আমরা প্রিভিয়াস সেটে অর্থাৎ সেট 1-এ মোট 50টি প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে আরও কিছু প্রশ্ন আলোচনা করব। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা এই সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি আমাদের সাথে সাথে প্রশ্নগুলো দেখতে থাকুন। এবং আমাদের যে প্রশ্ন, শুধুমাত্র আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব ঠিক এরকমই নয়, আমরা তার ডিটেলস অ্যানালাইসিসও করে দেবো। ফলে আপনি বুঝতে পারবেন ঠিক কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে। আর একটা বিষয় বলে রাখা ভালো, এই যে পরীক্ষাগুলোর জন্য এই পলিটি সেটটা তৈরি করা হয়েছে, এই সমস্ত পরীক্ষাতেই জিএস বা জিকে হিসাবে পলিটির প্রশ্ন কিন্তু খুব একটা আসে না, অর্থাৎ খুব বেশি পরিমাণে আসে তা নয় ডাব্লিউবিসিএসের মতো। ফলে যে কটি প্রশ্ন আসবে আপনি কিন্তু যদি এই 500টি সেট প্র্যাকটিস করেন, দেখবেন এখান থেকেই একদম কমন পেয়ে যাবেন। যাই হোক, এরপর আজকে আমরা আসবো আমাদের মূল প্রশ্ন আনসার সেটে। আমাদের আজকের সেট টু পলিটির প্রথম প্রশ্ন, যেটা 51 নম্বর প্রশ্ন, 51, রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে বয়স কত হতে হবে? অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বয়স কত হওয়া প্রয়োজন? অপশন এ 35 বছর, অপশন বি 30 বছর, অপশন সি 25 বছর অ্যান্ড ডি 21 বছর। আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন এবং দেখবেন কতগুলো প্রশ্ন করতে পারছেন, উত্তর করতে পারছেন। আমরা উত্তর বলার আগে কিছু ফ্যাক্ট প্রতিটি প্রশ্নটি বলে দেবো। এইখানে যে সালগুলো দেওয়া হয়েছে, মানে বছরগুলো দেওয়া হয়েছে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। 30 বছরটা ইম্পর্টেন্ট কাদের ক্ষেত্রে? যদি আপনি এমপি অব রাজ্যসভা হতে চান, অর্থাৎ রাজ্যসভার এমপি নির্বাচিত হতে চান আপনি, সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে 30 বছর। যদি আপনি বিধানসভা অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা বিধানসভার যে এমএলএ, বিধায়ক বা পার্লামেন্টের যে জেনারেল লোকসভা রয়েছে, সেই লোকসভার যদি আপনি এমপি হতে চান, সেক্ষেত্রেও আপনার বয়স হতে হবে 25 বছর। 21 বছর কাদের জন্য? যদি আপনি গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের মেম্বার যে ভোট হয়, পঞ্চায়েত ভোট, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে মিনিমাম 21 বছর। ফলে আমরা বুঝতেই পারলাম, পড়ে থাকলো 35 বছর। তাহলে এটিই হলো রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য বয়স। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের ক্ষেত্রে এটা কার্যকরী হবে তা নয়। আপনি যদি গভর্নরের জন্য প্রার্থী হতে চান, অর্থাৎ গভর্নর নির্বাচিত হতে চান, সেক্ষেত্রেও আপনার বয়স হতে হবে 35 বছর। তাহলে আজকে আমরা এই প্রশ্নের মাধ্যমে বুঝতে পারলাম, রাষ্ট্রপতি এবং রাজ্যপালের জন্য বয়স হতে হবে 35 বছর মিনিমাম, রাজ্যসভার এমপি হতে হতে বয়স হতে হবে মিনিমাম 30 বছর, বিধানসভার বিধায়ক বা লোকসভার এমপি যেটা সাংসদ হতে গেলে আমরা বয়স হতে হবে 25 বছর, এবং গ্রাম পঞ্চায়েতের যে নির্বাচন, সে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে আমরা মিনিমাম এজ হতে হবে 21 বছর। এই প্রতিটা এজই ইম্পর্টেন্ট এবং এখান থেকেও প্রশ্ন আসে। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্ন, 52 নম্বর প্রশ্নে। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? খুব ইম্পর্টেন্ট এবং একটু প্রশ্নটা ঘুরিয়ে যায়, প্রত্যেকে গুলিয়ে যায়। ব্যাপারটা কি আমি বললেই বুঝতে পারবেন। অপশন এ উপরাষ্ট্রপতি, অপশন বি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন সি অ্যাটর্নি জেনারেল অ্যান্ড ডি প্রধানমন্ত্রী। আমরা পূর্বে বিভিন্ন ধরনের যে বড় বড় পদাধিকারী রয়েছে ভারতবর্ষের বা রাজ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখেছি সে সমস্ত পদাধিকারীকে যিনি শপথ বাক্য পাঠ করান, ঠিক তার কাছেই যদি তিনি কোনো কারণে পদত্যাগ করতে চান, তার কাছে পদত্যাগপত্র জমা দেন। কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে আলাদা। অনেকের ক্ষেত্রে এরকম আছে, আমরা জানি যে পিএসসি যে চেয়ারম্যান থাকেন, সেক্ষেত্রে রাজ্যপাল নিয়োগ করেন, বা তাকে যদি কোনোভাবে ইমপিচ করতে হয়, সেক্ষেত্রে সেটা করেন রাষ্ট্রপতি, সেটা আলাদা ব্যাপার, সেটা হচ্ছে ইমপিচমেন্ট। কিন্তু পদত্যাগ এবং ইমপিচমেন্ট বা রিমুভাল এইগুলো সব এক বিষয় নয়। যখন পলিটি ডিটেলস ক্লাস আমরা বলেছিলাম, তখন বুঝিয়েছিলাম যে ইমপিচমেন্ট, রিমুভাল বা যেটা আমরা রিজাইন দিচ্ছি, সেগুলো কি এক? কিন্তু এক নয়, সেটা বিভিন্ন পার্থক্য রয়েছে। যাই হোক, আমরা যেটা জানবো যে শপথ বাক্য যার কাছে রাষ্ট্রপতি পাঠ করেন, ঠিক তার কাছেই তার পদত্যাগপত্র জমা দেন না, যেটা আমি বলতে চাইলাম। তাহলে আমাদের মনে রাখতে হবে, রাষ্ট্রপতি যদি কোনো কারণে পদত্যাগ করতে চান স্ব ইচ্ছায় কোনো কারণে, তিনি তার পদত্যাগপত্র জমা দেবেন উপরাষ্ট্রপতির কাছে। উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন। আর একটা ফ্যাক্ট বলে দেওয়া ভালো, যদি কোনো কারণে উপরাষ্ট্রপতি পদত্যাগপত্র দিতে চান, অর্থাৎ পদত্যাগ করতে চান, সেক্ষেত্রে তিনি জমা দেবেন রাষ্ট্রপতির কাছে।
তাহলে আজকের যে প্রশ্ন, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানকে, রাইট আনসার হবে অপশন বি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করেন। এ প্রসঙ্গে আরেকটা বিষয় বলে রাখা ভালো, যদি সেই সময় সুপ্রিম কোর্টে যিনি প্রধান বিচারপতি রয়েছেন, চিফ জাস্টিস রয়েছেন, তিনি যদি কোনো কারণে অ্যাভেলেবেল না থাকেন, সেক্ষেত্রে তখন শপথ বাক্যকে পাঠ করাবেন, প্রশ্ন আসতেই পারে। যদি তিনি সেই মুহূর্তে না থাকেন, তাহলে সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, সেই সময় যিনি আছেন সেই সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, তার কাছে, সেই সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্টের কাছে তিনি কিন্তু এই শপথ বাক্যটা পাঠ করবেন। যাক, এই বিষয়টা আলোচনা করলাম, এগুলো দেখে রাখবেন, এখান থেকে কিন্তু পরীক্ষায় বর্তমানে প্রশ্ন আসছে। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন 53 নম্বর, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা থেকে। প্রশ্নটা ভালো করে দেখবেন। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংবিধান সংশোধনী অনুযায়ী সংবিধানে যুক্ত হয়? খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু সংবিধানে ছিল না, সেটা ডিপিএসপি হিসাবে পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছিল। আমরা জানি যে ডিপিএসপিটা কি, ডিপিএসপিটা কেন ইন্ট্রোডিউস করা হয়েছিল সেটা আমরা আলোচনা করেছিলাম। ডিপিএসপির সঙ্গে ফান্ডামেন্টাল রাইটের পার্থক্য কী সেগুলো আমরা আলাদাভাবে আলোচনা করেছি। পারলে আমাদের চ্যানেলে, পলিটি চ্যানেল যেটা রয়েছে, প্লে লিস্ট, সেখান থেকে দেখে নেবেন। তাহলে আজকের প্রশ্ন, পঞ্চায়েতের ব্যবস্থা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? অপশন এ 73তম, অপশন বি 74তম সংবিধান সংশোধন, অপশন বি 42তম সংবিধান সংশোধন এবং ডি 44তম সংবিধান সংশোধন। আমি বলেছিলাম প্রতিটি প্রশ্নের উত্তর বলার আগে কিছু ফ্যাক্ট বলবো যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে 74তম সংবিধান সংশোধন যেটা, সেটা হয়েছিল 1992 সালে এবং এটা ছিল পৌরসভা রিলেটেড, অর্থাৎ মিউনিসিপ্যালিটি, এটা ছিল মিউনিসিপ্যালিটি রিলেটেড। 42তম সংবিধান সংশোধন হয়েছিল 1976 সালে এবং এখানে অনেক কিছু অ্যাড করা হয়েছিল, আপনারা জানেন। সোশিয়ালিস্ট, সেকুলার, প্রিয়েম্বেল অ্যাড করা হয়েছিল, প্রিয়েম্বেল প্রথমবারের জন্য এবং একবারেই সংশোধন করা হয়েছিল এই সময়। এবং 44তম সংশোধন সেটা হয়েছিল 1978 সালে এবং এর থেকে এটার পার্থক্য কী না, 76 সালে অনেক কিছু সংবিধানে যোগ করা হয়েছিল, সেগুলো পুনরায় আবার 78 সালে গিয়ে বাদ দিয়ে দেওয়া হয়, এরকম কিছু ঘটনা ঘটেছিল। 42তম এবং 44তম সংবিধান সংশোধন নিয়ে আমাদের ভিডিও আছে, আমরা দেখে নেবেন, খুব ইম্পর্টেন্ট। আর 42তম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশনও বলা হয়, মানে এখানে বহু প্রভিশন কিন্তু অ্যাড করা হয়েছিল বা কিছু বাদ দেওয়া হয়েছিল। ফলে আমরা বুঝতেই পারছি পঞ্চায়েত রাজ ব্যবস্থা ইন্ট্রোডিউস করা হয় সংবিধানের মাধ্যমে, সেটা হচ্ছে 73তম সংবিধান সংশোধন। এবং মনে রাখতে হবে এটাও হয়েছিল 1992 সালে। আর যেহেতু পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা সেই সময় সংবিধানে উল্লেখ করা ছিল না, মানে সেই জন্য এটার জন্য নতুন করে একটা শিডিউলও তৈরি করা হয়। আমরা জানি যে বর্তমানে কিন্তু শিডিউল রয়েছে 12টি, 11 নম্বর শিডিউলেই পঞ্চায়েত রাজ ব্যবস্থাটাকে অ্যাড করা হয়, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক মিউনিসিপ্যালিটিটাকে অ্যাড করা হয় ঠিক তার পরের শিডিউল 12 নম্বরে, এবং বর্তমানে আমাদের যে সংবিধানে 12টা শিডিউলই রয়েছে, এখান থেকেও প্রশ্ন আসে। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে। 54 নম্বর প্রশ্নটা দেখুন, খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমরা জানি বর্তমানে নাগরিকত্ব ব্যাপারটা নিউজে আছে, সেই নাগরিকত্ব থেকে প্রশ্ন এসছে। নাগরিকত্ব সংবিধানের কোন পার্টে উল্লেখ করা আছে? অপশন এ পার্ট 1, অপশন বি পার্ট 2, অপশন সি পার্ট 3 অ্যান্ড ডি পার্ট 4। আমরা জানি সংবিধানের 3টে বিষয় আমাদের মুখস্থ করতে হবে, সেটা আর্টিকেল, 2 নম্বর হচ্ছে পার্ট এবং 3 নম্বর হচ্ছে শিডিউল, অর্থাৎ কোন শিডিউলে কী কী রয়েছে। সব নয়, কিছু কিছু ইম্পর্টেন্ট পার্ট, আর্টিকেল এবং শিডিউল মুখস্থ করতে হবে। আমি যখন পলিটি ক্লাস করাই তখন কিন্তু বলে দিই কোনগুলো পড়বেন। এই নাগরিকত্বটা পড়ে রাখতে হবে, নাগরিকত্বর সমস্ত পার্টগুলো এবং আর্টিকেলগুলো এবং শিডিউলগুলো। ঠিক ফান্ডামেন্টাল রাইটটা পড়তে হবে, ডিপিএসপি পড়তে হবে, ফান্ডামেন্টাল ডিউটি পড়তে হবে, এগুলো কিন্তু পড়তে হবে। সংবিধান সংশোধন, মানি বিল, ফাইন্যান্সিয়াল বিল, এগুলো পড়তে হবে, এমার্জেন্সি, এগুলো পড়তে হবে, এই সমস্ত আর্টিকেলগুলো। যাই হোক, নাগরিকত্ব সংবিধানের কোন পার্টে উল্লেখ করা আছে? রাইট আনসার কী হবে? রাইট আনসার কী হবে সেটা বলার আগে আমি বলেছি ফ্যাক্ট বলবো। 1 নম্বর যে পার্টটা রয়েছে, সে 1 নম্বর পার্টে উল্লেখ আছে ভারত এবং তার যে ইউনিয়ন টেরিটরি রয়েছে, ইন্ডিয়া অ্যান্ড ইটস ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ দেশ এবং যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেই সম্বন্ধে বলা আছে। অর্থাৎ এখানে কোনো রাজ্যের যদি রাজ্যকে ভাঙতে হয় তাহলে কী করতে হবে, দেশের নাম পরিবর্তন করতে গেলে কী করতে হবে, রাজ্যের সীমানা পরিবর্তন করতে গেলে কী হবে, এই সমস্ত বিষয় নিয়ে পার্ট 1-এ উল্লেখ আছে। পার্ট 3-তে উল্লেখ আছে, আমরা প্রত্যেকেই জানি যে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। এবং পার্ট 4-এ আমরা জানি উল্লেখ আছে ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ফলে আমরা বুঝতেই পারলাম পার্ট 2টা যেহেতু বাদ রয়েছে, এটা হচ্ছে সিটিজেনশিপ, অর্থাৎ 2 নম্বর যে পার্ট সেখানে নাগরিকত্ব বা সিটিজেনশিপ বিষয়টা উল্লেখ করা আছে। এই সমস্ত পার্টগুলি ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করবেন। নেক্সট আমরা এলাম
55 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেন না? খুব ভালো প্রশ্ন, দেখে রাখবেন এবং বুঝতে হবে এটা। অপশন এ লোকসভার সকল নির্বাচিত সদস্য, অপশন বি রাজ্যসভা নির্বাচিত সদস্য, সি বিধানসভার সকল সদস্য, অ্যান্ড ডি বিধান পরিষদ সদস্যগণ। মনে রাখতে হবে রাষ্ট্রপতি যখন নির্বাচিত হন আমরা জানি যে বিভিন্ন রাজ্যের যারা এমএলএ রয়েছেন অর্থাৎ বিধানসভার সদস্য তারা ভোট দেন, এমপিরা ভোট দেন। অবশ্যই এমপি মানে অবশ্যই এমপি অফ রাজ্যসভা অ্যান্ড এমপি অফ লোকসভা, প্রত্যেকেই ভোট দেন, সমস্ত এমপি। কিন্তু কারা ভোট দেন না, খুব ইম্পর্টেন্ট জায়গা। মনে রাখতে হবে রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু যারা ইলেকটেড মেম্বার তারাই একমাত্র ভোট দেবেন। এটা যদি মনে রাখতে পারেন তবেই আপনি রাষ্ট্রপতি নির্বাচন থেকে আসা প্রশ্নের উত্তর দিতে পারবেন। সূত্রটা কি? শুধুমাত্র ইলেকটেড অর্থাৎ যাদের নির্বাচন হয়েছিল কোনো রকমভাবে, নির্বাচনটা কীরকম হতে পারে ডিরেক্ট বা ইনডিরেক্ট, যাই হোক না কেন, যদি ইলেকশন হয় তারা একমাত্র রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। এরপর আমি আসবো প্রশ্নের আনসারের যে বিষয়। সেখানে আমরা জানি লোকসভায় যারা এমপি হন, সদস্য হন, তাদের কিন্তু ভোট হয়। রিসেন্ট যেটা পার্লামেন্টারি জেনারেল ইলেকশন হবে আমরা জানি বা হচ্ছে, তারা প্রত্যেকেই নির্বাচিত অর্থাৎ ইলেকটেড। আমরা জানি যে আগে দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারতেন, মনোনীত করতে পারতেন, সেটা কিন্তু বর্তমানে আর নেই। ফলে আমরা বুঝতেই পারছি লোকসভায় যত সদস্য আছে প্রত্যেকে নির্বাচিত, ইলেকটেড হয়েছেন, ফলে এরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন, তাহলে এরা হচ্ছেন না। রাজ্যসভা নির্বাচিত সদস্য, রাজ্যসভায় যারা নির্বাচিত হন অর্থাৎ ইলেকটেড মেম্বার, তারা কিন্তু প্রত্যেকেই ইলেকশনের মাধ্যমে এসছেন, হয়তো সেটা ডিরেক্ট ইলেকশন নয়, ইনডিরেক্ট ইলেকশন, কিন্তু প্রত্যেকে ইলেকটেড। কিন্তু রাজ্যসভায় কিছু মনোনীত প্রার্থীও থাকে, মানে সদস্য থাকে। আমরা জানি যে রাজ্যসভায় মোট 12 জনকে রাষ্ট্রপতি নিয়োগ করেন বিভিন্ন ক্ষেত্রে, যারা ভারতবর্ষকে বিভিন্ন উচ্চতার শিখরে নিয়ে গেছেন, পারদর্শিতা দেখিয়েছেন, তাদের ক্ষেত্রে তারা দিতে পারবেন না, কিন্তু যারা ইলেকটেড তারা দিতে পারবেন। তাই দেখুন নির্বাচিত সদস্য এরা পারবেন, তাহলে এটা হবে না। এছাড়া আমি কি বলেছি, বিধানসভার সদস্য অর্থাৎ বিধানসভায় যারা এমএলএ আছেন তারাও দিতে পারবেন, বা তারাও ইলেকটেড মেম্বার। আমরা জানি যে বিধানসভা ভোট হয় এবং সেখানে তারা ভোটে জয়লাভ করে, ফলে তারা দিতে পারবেন। বিধান পরিষদ সদস্যগণ, এটা হচ্ছে রাইট আনসার, অর্থাৎ এরা ভোট দিতে পারবেন না, কারণ আমরা জানি যে এসএলসি যেটা রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই ডিরেক্ট ইলেকশন নয়। ফলে আমরা বুঝতেই পারলাম বিধান পরিষদ সদস্যগণ এবং যারা মনোনীত সদস্য এমপি রাজ্যসভার, তারা কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন না। এখান থেকে প্রশ্ন আসে যে রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেন আর কারা ভোট দেন না, এটা ভালো করে বুঝবেন। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে। 56 নম্বর প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশন কত নম্বর ধারায় উল্লেখ আছে? খুব ইম্পর্টেন্ট। অপশন এ 110, অপশন বি 117, অপশন সি 100, অ্যান্ড ডি 108। মনে রাখতে হবে যৌথ অধিবেশন বলতে কি, অনেকে বুঝতে পারেন না। আমরা জানি যে আমাদের যে পার্লামেন্ট রয়েছে সেখানে রাজ্যসভা এবং লোকসভা তাদের নিজস্ব জয়েন্ট সেশন হয়, নিজস্ব সেশন। কোনো একটি বিল উত্থাপন করার পর সেটা অবশ্যই লোকসভা, তারপর রাজ্যসভা, বা রাজ্যসভা থেকে লোকসভা। কিছু কিছু বিলের ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা কম বা একেবারেই নেই, কিছু কিছু বিলের ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা একটু বেশি আছে। যাই হোক, সেগুলো আলাদা বিষয়। যেগুলো অর্ডিনারি বিল, যে ক্ষেত্রে প্রত্যেকেরই ক্ষমতা সমান, সেই সমস্ত বিলের ক্ষেত্রে যদি কোনো সমস্যা তৈরি হয়, সমস্যা তৈরি মানে লোকসভা থেকে রাজ্যসভায় গেছে কিন্তু রাজ্যসভা সেটা ফেরত পাঠাচ্ছে না বা হোল্ড করে রেখে দিচ্ছে, বা রাজ্যসভা কিছু অ্যামেন্ড করে পাঠিয়েছে, লোকসভা সেটা মেনে নিচ্ছে না, এই নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। অর্থাৎ যদি কোনো বিল নিয়ে অচলাবস্থা তৈরি হয় তখন সংসদের জয়েন্ট সেশনের একটা প্রভিশন রয়েছে। এই জয়েন্ট সেশনটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বহু পরীক্ষার প্রশ্ন আছে। কেন ইম্পর্টেন্ট? জয়েন্ট সেশনটা ডাকেন কে? প্রথম প্রশ্ন। জয়েন্ট সেশন ডাকতে পারেন কিন্তু মনে রাখতে হবে প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টের জয়েন্ট সেশনটা ডাকেন, ফার্স্ট প্রশ্ন। 2 নম্বর হচ্ছে জয়েন্ট সেশনটা যখন চলে তখন সভাপতিত্ব করেন কে? অবশ্যই স্পিকার। স্পিকার মানে বুঝতেই পারছেন, স্পিকার অবশ্যই লোকসভার হয়, রাজ্যসভার ক্ষেত্রে আমরা কী বলি চেয়ারম্যান। তা লোকসভার স্পিকার সভাপতিত্ব করেন, যৌথ অধিবেশনে ডাকেন প্রেসিডেন্ট। আর এই যে যৌথ অধিবেশন, এটা লেখা আছে সংবিধানের 108 নম্বর ধারায়, খুব ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো থেকে বহুবার প্রশ্ন আসছে। আর বাকি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কি, এই যে 100 নম্বর ধারা যেটা রয়েছে সেটা ইম্পর্টেন্ট স্পিকারের ক্ষেত্রে। যদি কোনো কারণে সংসদের কোনো একটা বিষয় নিয়ে মানে বিল নিয়ে অচলাবস্থা তৈরি হয় বা কোনো বিষয় নিয়ে অচলাবস্থা তৈরি হয়, মানে অবশ্যই সংসদ বলতে লোকসভার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি টাই যে ভোটটা, অর্থাৎ ভোট টাই হয়ে গেছে, সেই টাইটাকে মুছে দেওয়ার জন্য অর্থাৎ কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তিনি সেই সিদ্ধান্তমূলক ভোটটি দেন। এই ক্ষেত্রে একমাত্র স্পিকার কিন্তু এই সময় ভোট দেন, মনে রাখতে হবে। এই 100 নম্বর ধারা এটা লেখা আছে। 110 কি?
110 খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে বিল যেটা রয়েছে সংসদের মানি বিল, এবং এই মানি বিলের ক্ষেত্রে আমি একটু আগেই বলছিলাম যে কিছু কিছু বিলের ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা কম বা বেশি। এই মানি বিলের ক্ষেত্রে মনে রাখতে হবে রাজ্যসভার কোনো ভূমিকা নেই। 110-এ লেখা আছে মানি বিল, আর এই মানি বিলের ক্ষেত্রেই কিন্তু রাজ্যসভার কোনো ভূমিকা নেই। আর 117 বিল আছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বিল। ফাইন্যান্সিয়াল বিল হচ্ছে 117। আর 100 নম্বর হচ্ছে টাই। যদি কোনো কারণে টাই হয়ে যায় কোনো বিল বা কোনো বিষয় নিয়ে লোকসভার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই টাইটাকে ভাঙার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য লাস্ট ভোটটি দেন স্পিকার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে। আজকের সেটের পরবর্তী 57 নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষের প্রথম লোকসভা কত সালে তৈরি হয়? এটা একটা কনফিউশনাল কোশ্চেন, কারণ আমি যখন বলবো তখন বুঝতে পারবেন। অপশন এ 1951, অপশন বি 1950, অপশন সি 1952 অ্যান্ড ডি 1953। মনে রাখতে হবে ভারতবর্ষের প্রথম লোকসভা, স্বাধীনতার পর যে লোকসভা হলো, যেখানে প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু, সেই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল 1951 থেকে 52 সালে। অর্থাৎ এই নির্বাচনটা হতে হতে 51 থেকে 52 সালে চলে গিয়েছিল। এবং ফলে বুঝতেই পারছেন যখন 52 সালে রেজাল্ট আউট হলো, তারপরেই লোকসভা তৈরি হবে, তাহলে বুঝতেই পারছেন এইখান থেকে যেটা 52 সালে কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু এইটা নিয়ে অনেকে বলেন যেটা 1951 সালে হয়েছিল। যাই হোক, এটা আমি পুরো বুঝিয়ে বললাম। আপনারা এরপরে যখন পরীক্ষায় প্রশ্নটা পাবেন, আপনি 1951 লিখবেন না 52 লিখবেন সেটা আপনি বুঝবেন। তাহলে আমি যদি প্রথম লোকসভা বলে তখন 1952 লেখা উচিত আমার মত অনুযায়ী। আর যদি লোকসভা নির্বাচন কবে হয়েছিল তখন হবে 51। যাই হোক, পুরো বিষয়টা বোঝালাম। আপনারা এরপর পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে, সেক্ষেত্রে অপশন অনুযায়ী আপনারা উত্তর করবেন। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা 58 নম্বর। রাজ্যসভা মানি বিল কত দিনের জন্য আটকে রাখতে পারে? একটু আগেই আমি বলছিলাম যে রাজ্যসভার ক্ষেত্রে মানি বিলের ক্ষমতা নেই, একেবারেই নেই। শুধু ক্ষমতা নেই বললে ভুল হবে, একেবারেই নেই। অর্থাৎ লোকসভা থেকে মানি বিল রাজ্যসভায় পাঠানো হলো, এই মানি বিলটা যখন রাজ্যসভায় এলো, রাজ্যসভা কী করতে পারে? এই বিলটা পড়তে পারে, দেখতে পারে, কিছু অ্যামেন্ড করতে পারে, অর্থাৎ এইটা পাল্টানো দরকার, এটা পাল্টানো উচিত, এরম বলে রাজ্যসভাকে লোকসভাকে ফেরত পাঠাতে পারে, বা ফেরত পাঠাতে নাও পারে। যাই করুক না কেন, এই বিলটা কিছুদিন বাদ লোকসভাতে অটোমেটিক্যালি রাজ্যসভায় পাস হয়েছে বলেই ধরে নেওয়া হবে। অটোমেটিক্যালি ডিরেক্ট পাস হয়েছে। রাজ্যসভা পাঠাক বা না পাঠাক, বা যদি পাঠিয়েও দেয়, কিছু অ্যামেন্ডমেন্ট করেও পাঠায় যে এগুলো চেঞ্জ করা দরকার, সেক্ষেত্রে লোকসভা সেটা মানতেও পারে, নাও মানতে পারে। যাই হোক না কেন, যদি কোনো কারণে না পাঠায়, তাহলে এই বিলটি পাস হয়েছে বলে ধরে নিতে হবে, বা এতদিন পর রাজ্যসভাকে বিলটাকে পাঠাতেই হবে। সেটা কতদিন? যেহেতু মানি বিল ক্ষেত্রে সেটা হচ্ছে 14 দিন, অপশন ডি। অর্থাৎ 14 দিনের মধ্যে রাজ্যসভাকে এই বিলটা ফেরত পাঠাতে হবে। যদি না পাঠায় তাও মনে করা হবে যে বিলটি পাস হয়ে গেছে, যদি সেটা মানি বিল হয়। অনেকে এটা যতদিন খুশি বলেন, কিন্তু মনে রাখতে হবে যতদিন খুশি মানি বিলের ক্ষেত্রে নয়, অন্যান্য অর্ডিনারি বিল সেক্ষেত্রে এটা করতে পারে। কারণ তখনই জয়েন্ট সেশনটা ডাকা হয়। একটু আগে আমি আলোচনা করছিলাম, যখন এই ধরনের ঘটনা ঘটে তখনই জয়েন্ট সেশন আসে। ফলে বুঝতেই পারছেন মানি বিলের ক্ষেত্রে কিন্তু যতদিন খুশি এই অ্যান্সারটা হবে না। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্ন। আজকের সেটের 59 নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায়? খুব ইম্পর্টেন্ট। এটা হয়তো একদম স্ট্যাটিক জিকের প্রশ্ন, তবু যেহেতু পলিটি রিলেটেড আমি এটা রেখেছি। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায়? অপশন এ জেনেভা, অপশন বি সান ফ্রান্সিসকো, অপশন সি হেগ অ্যান্ড ডি প্যারিস। এটা বহু সহজ প্রশ্ন এবং বহু ছোটোবেলা থেকে আমরা এটা পড়ে আসছি জিকে হিসাবে। বলে বুঝতেই পারছেন আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর হবে অপশন সি ইজ দ্য রাইট আনসার, হেগ। নেদারল্যান্ডের দ্য হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্ন, 60 নম্বর প্রশ্নে। নিম্নলিখিত কোন রাজ্যে বিধান পরিষদ নেই? খুব ইম্পর্টেন্ট। একটু আগেই বলছিলাম স্টেট লেজিসলেটিভ কাউন্সিল কোথায় নেই, অর্থাৎ কোন রাজ্যে এগুলোর মধ্যে কোনটাতে আছে কোনটাতে নেই। অপশন এ মহারাষ্ট্র, অপশন বি বিহার, অপশন সি তেলেঙ্গানা অ্যান্ড ডি কেরল। কোন রাজ্যে বিধান পরিষদ নেই আর কোন রাজ্যে আছে সেটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। তাহলে মুখস্থ কোনটা করবেন? যে কোন রাজ্যে বিধান পরিষদ আছে, কারণ খুব কম রাজ্যেই বিধান পরিষদ আছে। কোন কোন রাজ্যে আছে আমরা জানি এই মুহূর্তে উত্তরপ্রদেশ এ আছে, মহারাষ্ট্রে আছে, বিহারে আছে, কর্ণাটকে আছে, এবং তেলেঙ্গানাতেও আছে, এবং অন্ধ্রপ্রদেশেও আছে। অর্থাৎ এই মুহূর্তে মোট 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। খুব ইম্পর্টেন্ট এই 6টা রাজ্য কী কী বললাম? উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক এবং তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, 6টি রাজ্যে আছে। তাহলে এখান থেকে বুঝতেই পারছেন বিধান পরিষদ বা স্টেট লেজিসলেটিভ কাউন্সিল নেই কেরলে।
এই বিষয়ে বলে রাখি, বিধান পরিষদ কীভাবে বিলুপ্ত করা যায় বা বিধান পরিষদ কীভাবে সৃষ্টি করা যায় এই নিয়ে আমরা আমাদের চ্যানেলে ডিটেলসে ভিডিও দিয়েছি, আমরা সেটা দেখে নেবেন। কারণ ওখান থেকেও প্রশ্ন আসে যে বিধান পরিষদ বিলুপ্তি করতে গেলে কত নম্বর আর্টিকেল থেকে সংশোধন করতে হবে বা কত নম্বর আর্টিকেল অনুযায়ী করা হবে, বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিধান পরিষদ ছিল যদি থাকে সেটা কত সালে বিলুপ্ত করা হয়েছিল, এই ধরনের প্রশ্ন আসে। নেক্সট আমরা এলাম পরবর্তী প্রশ্নে। 61 নম্বর প্রশ্ন, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া এর দায়িত্বে কে থাকে? অপশন এ পার্লামেন্ট, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অ্যান্ড ডি ক্যাগ অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। আমরা জানি ভারতবর্ষের ক্ষেত্রে অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে এবং দেশের ক্ষেত্রে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া এবং কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া দুটো ফান্ড থাকে, যারা পাবলিক অ্যাকাউন্ট ফান্ডও থাকে। মূলত কন্টিনজেন্সি ফান্ড এবং কনসোলিডেটেড ফান্ড এই দুটো ফান্ড নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে। এই যে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, এটা সংবিধানের 267 নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে এবং এটা সংবিধান স্বীকৃত, এবং কনসোলিডেটেড ফান্ড যেটা সেটা হচ্ছে 266 নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে। এক্ষেত্রে ফ্যাক্ট কি মনে রাখতে হবে, ভারতবর্ষের যে সমস্ত বড় বড় পদাধিকারীদের যে স্যালারি, এমপি, এমএলএ, রাষ্ট্রপতি, রাজ্যপাল, এই ধরনের যে বিচারপতি, ক্যাগ, এদের যে মাইনেগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই কনসোলিডেটেড ফান্ড থেকেই দেওয়া হয়। যে ক্ষেত্রে স্টেট ক্যাডারের ক্ষেত্রে স্টেটের কনসোলিডেটেড ফান্ড থেকে দেওয়া হয় এবং দেশের ক্ষেত্রে দেশের কনসোলিডেটেড ফান্ড থেকে দেওয়া হয়। যেমন প্রেসিডেন্ট যিনি তিনি মাননি পান কোথা থেকে না কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। ঠিক একই রকমভাবে যদি এমএলএ হন তিনি কোথা থেকে পাবেন না কনসোলিডেটেড ফান্ড অফ কনসার্ন স্টেট, যে রাজ্যে তিনি এমএলএ তার যে কনসোলিডেটেড ফান্ড সেখান থেকে। এমপি হলে অবশ্যই কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে ফান্ড কনসোলিডেটেড ফান্ড সেখান থেকে। ফলে এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে রাষ্ট্রপতির বেতন কোন ফান্ড থেকে হয়, রাজ্যপালের বেতন কোন ফান্ড থেকে হয়। যদি রাজ্যপালের বেতনটা রাজ্যের ব্যাপার তাহলে রাজ্যের কনসোলিডেটেড ফান্ড থেকে হবে, এরকম বিষয়। ফলে এখান থেকে প্রশ্ন আসে। ফলে এই যে কন্টিনজেন্সি ফান্ড এটা কন্টিনজেন্সি, কনসোলিডেটেড নয়। তাহলে কন্টিনজেন্সি ফান্ডের দায়িত্ব কে থাকে? মনে রাখতে হবে কন্টিনজেন্সি ফান্ড যেটা সামলায় অবশ্যই রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতির হয়ে এটা দেখেন অর্থ সচিব যিনি থাকেন তিনি এটাকে দেখেন। আর যদি কনসোলিডেটেড ফান্ড যেটা বললাম সেটার কথা যদি বলতো তখন কিন্তু হতো পার্লামেন্ট। এই পার্লামেন্টের অনুমতি ছাড়া কিন্তু কনসোলিডেটেড ফান্ড থেকে টাকা ব্যয় করা যাবে না। আর কনসোলিডেটেড ফান্ডের ক্ষেত্রে পারমিশন দরকার রাষ্ট্রপতির, এটা মনে রাখতে হবে। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে। 62 নম্বর প্রশ্ন, অর্থ কমিশন কত বছরের জন্য তৈরি হয়? অর্থাৎ ফাইন্যান্স কমিশন। এ 5 বছর, বি 6 বছর, সি 7 বছর, অ্যান্ড ডি 8 বছর। আমি বলেছিলাম প্রতিটি প্রশ্ন আলোচনা করার সময় কিছু ফ্যাক্ট বলবো। অর্থ কমিশন থেকে প্রশ্ন আসে এটা কত নম্বর আর্টিকেল 280। 2 নম্বর প্রশ্ন আসে যে কতজন মেম্বার থাকে? 5 জন, আমরা জানি 1+4। এছাড়া কত বছরের জন্য তৈরি হয়? তখন আবার রাইট আনসার অপশন এ 5 বছর। এছাড়া আরও কিছু প্রশ্ন আসে, যেমন 3 নম্বর প্রশ্ন আসতে পারে এরকম যে অর্থ কমিশনের বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কে, বা প্রথম চেয়ারম্যান কে ছিলেন ফার্স্ট, এবং লেটেস্ট যারা রয়েছেন তিনি কে, এইখান থেকেও প্রশ্ন আসে। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে। 63 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশন কত সদস্যের কমিটি? অর্থাৎ যে নির্বাচন কমিশন রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেই ইলেকশন কমিশন যেটা রয়েছে ইসিআই, সেক্ষেত্রে কতজন কমিশনার থাকেন? এ 5 জন, বি 6 জন, সি 7 জন, ডি 3 জন। এই যে ইলেকশন কমিশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি বর্তমানে ইলেকশন চলছে এবং ইলেকশনের ক্ষেত্রে নির্বাচন কমিশনই শেষ কথা। এই নির্বাচন কমিশন কিন্তু মনে রাখতে হবে 3 মেম্বার কমিটি, অর্থাৎ 1+2, অর্থাৎ 3 জন এখানে থাকেন। একজন চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া আর 2 জন হচ্ছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। ইনি হচ্ছেন, একজন হচ্ছে চিফ সিইও, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, আর বাকি 2 জন হচ্ছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। এভাবে মনে রাখবেন। অর্থাৎ মোট 3 জন থাকে, একজনকে বলা হয় চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এবং বাকি 2 জনকে বলা হয় ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। তবে এক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা, এই 3 জনের কিন্তু ক্ষমতা সমান। নেক্সট আমরা আসবো 64 নম্বর প্রশ্নে। লোকসভায় বিরোধী দলের মর্যাদা পেতে গেলে মোট আসনের কত শতাংশ পেতে হবে? অর্থাৎ এই যে লোকসভা নির্বাচন হচ্ছে এরপরে যে দল সবথেকে বেশি আসন পাবে তারা হয়তো সরকার তৈরি করবে এবং তাদের দলের একজন প্রধানমন্ত্রী হবে। কিন্তু যদি যে দল বিরোধী দল হবে অর্থাৎ বিরোধী দলনেতা হবে, সেক্ষেত্রে বিরোধী দল হতে গেলে তাকে কত পার্সেন্ট আসন পেতে হবে? অপশন এ 20%, অপশন বি 15%, অপশন সি 25%, অ্যান্ড ডি 10%। মনে রাখতে হবে লোকসভায় বিরোধী দলের আসন পেতে গেলে আপনাকে অবশ্যই 10% আসন মানে সিট পেতে হবে। অর্থাৎ বর্তমানে যে সিট রয়েছে 543, তার 10%, সেই কিন্তু সিট যদি আপনি পান, মানে সেই দল পায় কোনো দল এককভাবে, তাহলে সে হবে বিরোধী দল। যদি কোনো দল
দুটো দল 10% বেশি পায়, তাহলে যাদের মধ্যে যে বেশি পেয়েছে, মানে 10% থেকে বেশি কেউ 13% পেয়েছে, কেউ 11%, তাহলে 13% যে পেয়েছে সে দলের নেতা হবে, মানে বিরোধী দল হবে তারা, এরকম বিষয়। ফলে লোকসভায় বিরোধী দলের মর্যাদা পেতে গেলে অবশ্যই আপনাকে মোট আসনের 10% আসন পেতে হবে। নেক্সট আমরা এলাম 65 নম্বর প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন। 65 নম্বর প্রশ্নটা আলোচনা করার আগে আমি বলি, 500টি প্রশ্ন যেহেতু আমি কথা বলেছি, 500টি প্রশ্ন কম প্রশ্ন নয়। ফলে প্রত্যেককে রিকোয়েস্ট করব এই ধরনের ভিডিওগুলি পরবর্তী সময় পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের লাস্ট প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারায় উল্লেখ করা আছে? অপশন এ 67, অপশন বি 72, অপশন সি 165 অ্যান্ড ডি 76। অ্যাটর্নি জেনারেলটা খুব ইম্পর্টেন্ট ভারতবর্ষের ক্ষেত্রে, এবং অ্যাটর্নি জেনারেল থেকে কিছু কিছু প্রশ্ন আসে যে ভারতবর্ষের হাইয়েস্ট ল অফিসারকে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল টেনিওর কত বছর, নির্দিষ্ট টেনিওর আছে না নেই, এরকম প্রশ্ন আসে। এই ধরনের বিষয়গুলো দেখে রাখবেন, কে নিয়োগ করেন এগুলো দেখে রাখবেন। ফলে অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারায় উল্লেখ আছে? অপশন ডি 76 নম্বর ধারায়। আর 165 হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। এই অ্যাডভোকেট জেনারেল এবং অ্যাটর্নি জেনারেলের মধ্যে পার্থক্য কী না, অ্যাটর্নি জেনারেল হচ্ছেন আমার দেশের ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে হেড হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া। ঠিক অ্যাডভোকেট জেনারেল হচ্ছে হাইয়েস্ট ল অফিসার অফ কনসার্ন স্টেট, অর্থাৎ কোনো একটা রাজ্যের যিনি প্রধান আইনি পরামর্শদাতা তিনি হচ্ছেন অ্যাডভোকেট জেনারেল। আর 72 নম্বর আর্টিকেলটা ইম্পর্টেন্ট কি না, রাষ্ট্রপতি আমরা জানি যে কাউকে ক্ষমা করতে পারে, সেই পার্ডনিং পাওয়ার যেটা রাষ্ট্রপতি, সেই পার্ডনিং পাওয়ারের কথা উল্লেখ আছে এই 72 নম্বর আর্টিকেলে। যাই হোক, এই সমস্ত আর্টিকেল যেগুলো আমরা বারবার আলোচনা করছি সেগুলো অবশ্যই পড়বেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।